বলেন। আমি বলবো কেন, আমাকে বাসা যাইতে দিবে নাকি বিএনপি? অভিযোগ তো আপনাদের নেতার প্রশ্ন বিরুদ্ধে আছে। থাকবেই। সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে কথা বলছিল আদিব, আপনি এই বিষয়ে কি বলেন? বলছিল বিএনপি এই বিষয়ে আসলে রাজি না, কেন? এইটা বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের কৌশল থাকবে, তাদের চিন্তা ভাবনা থাকবে, এবং বিএনপি বাংলাদেশে বহু বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, একটি পুরনো দল, সুতরাং তারা তাদের মতো দিবে। জামায়াত ইসলাম তাদের মতো দেবে, এনসিপি তাদের মতো দেবে, সেটা নিয়ে আলোচনা হবে। আলোচনা করে যারা এটা ইমপ্লিমেন্টের দায়িত্বে নিয়োজিত, যেই কমিশন এই আলোচনাগুলো শুনছে, তারা কারটা যৌক্তিক, কোনটা করলে ভালো, আলোচনার ভিত্তিতে এটা ঠিক করবে। এটা তো বিগ ইস্যু এখনই না, এটা আলোচনার সুযোগ আছে এবং আলোচনা তো চলছে। বরং এই যে উভয় পক্ষের মধ্যে এই যে কাদা ছোড়াছুড়ি, নানান রকম অভিযোগ পাল্টা অভিযোগ, আপনি দেখেন এইখানে শুধুমাত্র এই দুইটা দলের দ্বন্দ্ব হচ্ছে, সেটা নিয়ে আমি কথা বলছিলাম। কিন্তু আদিব যে প্রশ্নটা সামনে আনলো যে বিএনপির কার্যক্রমে পূর্বের রাজনৈতিক কালচারই তারা দেখতে পাচ্ছে। এখন বিএনপিকে নিয়ে যদি এনসিপি এটা বলে, বিএনপির পাল্টা একটা বলতে হয়। বিএনপিকে নিয়ে যদি বলে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে, তখন বিএনপির পাল্টা একটা বক্তব্য হাজির না করলে তো বিএনপির রাজনীতি করার কোনো মানে নেই। যে আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে, হ্যাঁ, এটা এনসিপি থেকে অভিযোগ করা হয়েছে। ফলে বিএনপিকেও এই পাল্টা একটা বক্তব্য তো হাজির করতে হবে। এই পাল্টাপাল্টি বক্তব্য রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। বরং আসল কথা হলো, গণ অভ্যুত্থান হয়েছে সত্য, পরাজিত ফ্যাসিবাদ পালিয়ে গেছে সত্য, বাকি যারা আছে এনসিপি সহ অন্য রাজনৈতিক দলতেই কেউই তো আকাশ ফুরে এসে হঠাৎ ফেরেস্তা না। এই আগের কালচারের আমাদেরই এর অংশ। এনসিপির মতো একটা ইয়াং ব্লাড, নতুন স্বপ্ন, ত্যাগী, সেই দলের মধ্যে আজকেই তো ওনাদের হান্নান মাসুদকে শোকজ করতে হয়েছে। কেন শোকজ করতে হয়েছে? সেখানেও থানায় গিয়ে বিএনপি কালচার আছে, বিএনপির এই কালচার আছে বলে ৩৫০০-এর বেশি নেতাকর্মীকে জিয়া পরিবার ত্যাগ না, দুই ধারা রাজনীতিটা আলাদা। ৩৫০০-এর এখানকার আন্দোলনের অভ্যুত্থানের মূল। শেষ করি, কথাটা শেষ করতে দেন। ৩৫০০-এর বেশি নেতাকর্মীকে শোকজ, বহিষ্কার সব ব্যবস্থা বিএনপি নিয়েছে। আপনারা কজনকে নিয়েছেন? আপনাদের এই নতুন দলে অভিযোগই উঠবে কেন? এটাই তো প্রত্যাশা করে না মানুষ। কারণ আপনারা তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলামের মতো রাজনীতি করবেন অঙ্গীকার করেন নাই। আপনারা নতুন রাজনীতি উপহার দিবেন। আপনার নেতা শত কোটি টাকার মালিক হয়ে সুবেশদারি নেতা বের হয়ে যায়। আপনাদের পছন্দের উপদেষ্টা তার পিএসওয়ে ঢুকে শত কোটি টাকা নিয়ে বের হয়ে যায়। আপনার দলের নেতা সে গিয়ে থানায় গিয়ে পুলিশ থেকে মুসলেকা দিয়ে ছাড়াই আনবে কেন? আইনের বিচারে যদি দোষী হয় শাস্তি হবে, দোষী না হলে শাস্তি হবে না। আপনারা তো ইতিমধ্যে এইসব অভিযোগে যুক্ত হয়ে পড়েছেন। আপনাদের আর্থিক স্বচ্ছতা দেখাতে পারেননি এখন পর্যন্ত, যে এই রকম চাকচিক্যময় অফিস চলার কোত্থেকে আসছে। আপনারা দেখাতে পারেননি আপনারা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার পার্টির নামে করছেন, সেই টাকা কোত্থেকে আসে। আপনারা দেখাতে পারেননি যে আপনাদের গাড়ি বহন নিয়ে শত গাড়ি নিয়ে যান, সেই টাকা কোত্থেকে আসে। ইভেন আজকে প্রথম আলোতে রিপোর্ট আসছে, এনসিপির নেতা, সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস আলমের বিরুদ্ধে ফেসবুকে একজন সরকারি এমপ্লয়ি একটা স্ট্যাটাস দিয়েছে। কি স্ট্যাটাস জানেন? পড়ে শোনাই। আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেন, আবার বড় বড় কথা বলেন ভাইয়া। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটুকু কথা। ফ্যাসিবাদ হাসিনার আমলে এর থেকে অনেক কঠিন স্ট্যাটাস আমরা দিয়েছি। টকশোতে এসে বুক ফুলিয়ে কথা বলেছি, নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, চাকরিতে 17 বছর প্রমোশন বঞ্চিত হয়েছি, চাকরিচ্যুত হয়েছি, পুলিশের দাবরানিতে থেকেছি, মাসের পর মাস চেম্বার করতে পারিনি, পালিয়ে থেকেছি, তারপরেও এটা করেছি। আর আজকে এই অবস্থায় এই স্ট্যাটাস দেওয়ার জন্য একজন সরকারি এমপ্লয়িকে বরখাস্ত করে, আবার বিভাগীয় মামলা হয়। ফেব্রুয়ারিতে ঘটনা, এতদিন ধরে চলছে, আজকে প্রথম আলো রিপোর্ট করতে হচ্ছে। সেইখানে আপনারা কেন দাঁড়ান না যে না, এই স্ট্যাটাসের জন্য একজন সরকারি এমপ্লয়ির বিরুদ্ধে এইরকম বিভাগীয় মামলা হবে, বরখাস্ত হবে? এই চামচামি, এই তেলবাজির জন্য তো এই পরিবর্তন হয় নাই। এনসিপি সেখানেও অবস্থান নাই। ফলে এনসিপির মধ্যে ত্রুটি আছে, বিএনপির মধ্যে ত্রুটি আছে, অন্য রাজনৈতিক দলের মধ্যে ত্রুটি আছে। কোটি লোকের মধ্যে যদি আপনি ৫,০০০ ত্রুটি পান, আমাকে শেষ করতে হবে, আমার সময় একেবারে নেই। আমি আপনি শেষ করবেন আদিব। প্রথমত হচ্ছে বিএনপির চোখ দিয়ে এনসিপিকে দেখলে সে যেভাবে ধারাবাহিকভাবে বলছে, সেটা বললে তো হবে না। কারণ
তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আসছেন, কিন্তু তার দৃষ্টিভঙ্গি শুধু এনসিপির দিকে। তাহলে সেটা বলুক, জাতীয়তাবাদী রাজনৈতিক বিশ্লেষক, সেটা বললে ভালো হয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, তিনি বলছেন আব্দুল হান্নান মাসুদকে শোকজ দিচ্ছে, শোকজ আসবে কেন? এনসিপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আসছে। আমরা এখানে কোনো আগামী দিনে ব্যক্তি কাল্ট নির্মাণ হতে দিব না। এখানে সমন্বিতভাবে সম্মিলিত লিডারশিপ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এনসিপি যে করে, যে 100তম সদস্য, সেও স্বপ্ন দেখবে তার রাজনৈতিক অর্জনের মাধ্যমে সে একদিন পার্টির প্রধান হবে, দলের প্রধান হবে। বিএনপির কখনো জিয়া পরিবারের কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব? প্রশ্নই তো তুলতে পারবে না। প্রশ্ন তোলা সম্ভব না। সেটা নিয়ে বলুক, সেটা নিয়ে তো তারা বলবে না। বাংলাদেশের রাজনৈতিক না অপরাধের বিষয়ে আমি বলতে যাব না। দোয়া না তো 50 বছর দোয়া তুলসী বা তারা ফেরেশতা তো নবী রাসূল তারা। আমি বলবো কেন? আমাকে বাসা যাইতে দিবে নাকি বিএনপি? নিজের দলের কর্মী মেরে ফেলছে 80 জন গত 8 মাসে। ফ্যাসিবাদ বিরোধী এক দফা দাবিতে বিএনপির মারা গেছে 28 জন, আর অভ্যুত্থান পরবর্তীতে নিজেদের অন্তঃকোণ দলে মারা গেছে 79 জন। সমকালের রিপোর্ট বলেন আপনি, এটা রিপোর্ট। আর উনি তো রিপোর্ট ছাড়া বক্তব্য দিচ্ছেন যে এনসিপির এক নেতা 100 কোটি টাকা কিনে রেফারেন্স কি? রেফারেন্স ছাড়া হচ্ছে রাজনৈতিকভাবে উনি বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিকভাবে উনি বক্তব্য দিচ্ছেন। তানভীরের বিরুদ্ধে না, কি তানভীরের বিষয়ে অবশ্যই অভিযোগ আছে, তাকে শোকজ দেওয়া হয়েছে। সেটাই তো 100 কোটি টাকা নিয়ে বেরিয়ে গেছে, সে অভিযোগ কোথা দিয়ে অভিযোগ? পত্রিকার অভিযোগ দেখেন, তার ওইখানে কত কোটি যুগান্তরের টাকা। ওই আব্দুল হাই শিকদার, খালেদা জিয়ার উপদেষ্টার সম্পাদকের পত্রিকা। রিপোর্ট হলে ঠিক সেটা আছে, ভুল। না যুগান্তরের রিপোর্ট আমরা বলি না, ভুল বলি না, সঠিক সেটা বলেন। আমরা সঠিক শুধু ব্যাপারটা বলি যুগান্তর না। হবে কেন? যুগান্তরের যে রিপোর্টটা হইছে ভাই, শান্ত ভাই, আপনি যুগান্তরের যে রিপোর্টটা আপনি রেফারেন্স দিচ্ছেন, সেই রিপোর্টটা আপনি পড়ছেন, সূত্র ব্যবহার করছেন, বিশেষ সূত্র মতে জানা মতে সন্দেহে এক জায়গা যুগান্তরের রিপোর্টে বলছে যে স্বাস্থ্যের যে পিএস ছিল সে রাশিয়া পালায় গেছে, সে দেশে ফিরবে কিনা সন্দেহ। সে বেটা তো দেশে আইসা সংবাদ সম্মেলন করছে এবং কালকে দুদকে গেছে। সে যদি 100 কোটি টাকা পালায় রাশিয়া যেত, এই হচ্ছে রিপোর্টের মান। ফলে গণঅভ্যুত্থান পরবর্তীতে অভ্যুত্থানের নেতাদের নাম বিক্রি করে কারা কারা কোন কোন মিডিয়া দখল করছে সেটা তো আমরা সুস্পষ্ট দেখছি। বিএনপির বুদ্ধিজীবীরা আইসা টক শোতে বসে গলা ফাটায় যে বসুন্ধরার কাছ থেকে অমুক দল টাকা নিচ্ছে, অথচ বসুন্ধরা মিডিয়া গ্রুপের কনসালটেন্ট হয়ে হচ্ছে সবচেয়ে বেশি। বসুন্ধরা গ্রুপ ভ্যানগার্ড হয়েছে গিয়া বিএনপির জাতীয় সম্মিলিত পেশাজীবী ফোরামের সদস্য সচিব। তার বিষয়তে হচ্ছে কোনো অ্যাকশন নেয়। তাহলে এইটা হচ্ছে যারা নিজেরা ভিতরে ভিতরে সবগুলো মিডিয়ার সেটআপ চেঞ্জ করছে, পত্রিকার সম্পাদকগুলো তারা তাদের মতন করে চেঞ্জ করছে শুধুমাত্র একটা দলের প্রতি আশীর্বাদের জন্য। যে আমাকে শেষ করতেই হচ্ছে, প্রশ্ন আসলে দখল করানোর অভিযোগ তো আপনাদের নেতার প্রশ্ন বিরুদ্ধে থাকবেই। আমি শেষ করছি, আমাদের তো আপনি বলছেন আমাদের লোক নাই, আমরা দখল করে কি করব? সবার বিরুদ্ধে কম বেশি অভিযোগ আছে, প্রশ্ন থাকবেই, অভিযোগ উঠবেই। আমি আজকে